হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর চ্যাপ্টার 4-এর যে সংস্কারবাদ আছে সেখান থেকে তোমাদের আজকে পড়াবো। তাহলে চলো দেখে নিই যে আজকে আমরা চ্যাপ্টার 4 থেকে কি পড়বো। প্রথমেই চলো দেখছি এখানে বলছে যে আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড লেখালেখি, কিছু নিজের বক্তব্য প্রকাশ করে চলেছি, তাই তো? কোনো ভালো ঘটনা হোক বা কোনো খারাপ ঘটনা, আমরা আমাদের নিজেদের মতটা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করি। সেটা ফেসবুক হতে পারে বা সেটা টুইটার হতে পারে। কিন্তু আজ থেকে 150 বছর আগে তখন মানুষরা কিভাবে তাদের নিজেদের মতটা দিত, এটাই আজকে আমাদের জানার বক্তব্য। তো সেই সময় আমাদের 1857 সাল, সেখানে একটা বিদ্রোহ ঘোষণা হয়েছিল। আমাদের খুব বিখ্যাত একটা, মনে রাখার মতো একটা বিদ্রোহ, যেটা হচ্ছে 1857 সালের বিদ্রোহ বলে জানা গিয়ে থাকে, বা এর অপর নাম সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলেও আমরা জেনে থাকি। তো এটা একটা অনেক বড় বিদ্রোহ। তো অত বড় বিদ্রোহটা চলো আমরা আজকে একটু গল্পের মাধ্যমে জানি যে সিপাহী বিদ্রোহটা আসলে কি কারণে হয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল এবং এই বিদ্রোহে কারা কারা যোগদান করেছিল। গল্প তো আমাদের ভালোই লাগবে শুনতে, তাই না? তো আমরা একটু গল্পের মাধ্যমে সিপাহী বিদ্রোহটাকে বোঝার চেষ্টা করব। প্রথমে চলো এখানে বলছে যে 1857 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম বৃহৎ সশস্ত্র আন্দোলন ছিলই হচ্ছে এই সিপাহী বিদ্রোহ। সশস্ত্র আন্দোলন কেন বলেছিল? এই বিদ্রোহের মাধ্যমে সিপাহীরা নিজেদের হাতে তাদের অস্ত্র তুলে ধরেছিল এবং ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে কাজ করেছিল তারা। এই বিদ্রোহটা 10ই মে 1857 সালে মিরাট থেকে শুরু হয়। মিরাট বলে যে জায়গাটা আছে আমাদের দেশে, সেখান থেকে 10ই মে এই বিদ্রোহ শুরু হয় এবং উত্তর এবং মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে এই বিদ্রোহটা ছড়িয়ে পড়ে। যদিও এই বিদ্রোহটা ব্যর্থ হয়েছিল, কিন্তু এটি আমাদের স্বাধীনতা সংগ্রাম, মানে আমাদের দেশে স্বাধীনতা আনতে, স্বাধীনতা সংগ্রাম, প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু করতে এটা একটা অনেক বড় পদক্ষেপ। সিপাহী বিদ্রোহ যদি না হতো তাহলে আমাদের ভারতে কোনো দিনই স্বাধীনতার জন্য যে আন্দোলন করার যে প্রবণতাটা, সেটা কিন্তু আসতো না। তাহলে চলো দেখে নিই যে আসলে সিপাহী বিদ্রোহটা কীরকম। আচ্ছা ভাবো একটা কথা, যে তুমি একটা দেশের হয়ে কাজ করছো, বা ধরো তুমি একটা কোনো কোম্পানিতে কাজ করছো, কোথাও একটা কাজ করছো। তো সেখানটা করে তোমার ওপর শাসন করছে তোমার বস, ঠিক আছে? তোমার বস তোমার ওপর শাসন করছে, মানে তোমাকে টাইমে আসতে হবে, তোমাকে কাজ করতে হবে। তুমি যদি একটু গল্প করো তাহলে তোমাকে আরও এক্সট্রা 1 ঘন্টা কাজ করতে হবে। তুমি টিফিন টাইমে যদি একটু বেশি 5 মিনিট মতো একটু বেশি এক্সট্রা নিয়ে নাও, তাহলে 2 ঘন্টা মতো এক্সট্রা তোমাকে কাজ করে তারপরে যেতে হবে, তাই তো? তো এই রকম পরিস্থিতিতেই আমাদের এই সিপাহী বিদ্রোহটাই শুরু হয়েছিল। এটা তো আমি একটা তোমাদের উদাহরণ দিলাম। তখনকার দিনে আমাদের দেশের ওপর শাসন করছিল ইংরেজ কর্তারা। ব্রিটিশ থেকে আসা ইংরেজ কর্তারা আমাদের দেশে 200 বছরের ওপর শাসন চালিয়ে যায় এবং আমাদের দেশে যে ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য আছে সেগুলোকে সবকে সরিয়ে দিয়ে নিজেদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তো এই রকম পরিস্থিতিতে ভারতের সিপাহীরা 1857 সালে এক বিদ্রোহ ঘোষণা করে। একদিকে ছবিতে দেখতে পাচ্ছ, একদিকে ইংরেজ সরকার এবং অন্যদিকে আমাদের ভারতীয় সেনারা। এরপরে আমাদের এই 1857 সালের যে বিদ্রোহ, তার প্রথম আগুনের স্ফুলিঙ্গ, মানে বিদ্রোহ করার যে মোটরটা, সেটা কোথা থেকে এসেছিল দেখো। 1857 সালে তখন মার্চ মাস চলছে। ব্যারাকপুর সেনানিবাসে তখন
সিপাহীরা সেখানে বসে। সেখানে একজন তরুণ সিপাহী ছিল মঙ্গল পাণ্ডে। তো সেই মঙ্গল পাণ্ডে জানতে পারে যে তাদেরকে যে নতুন এনফিল্ড রাইফেল ব্যবহার করতে দিয়েছিল তার কার্তুজটা নাকি শূকর এবং গরুর চর্বি দিয়ে তৈরি করা। অবশ্যই তখন মঙ্গল পাণ্ডের ওটা কথাটা শুনে সে রাইফেলের কার্তুজটা ব্যবহার করতে স্বীকার করে দেয় যে আমি করব না। এবং এতে এই যে এই গুজবটা ছড়ানো হয়েছিল যে রাইফেলে তোমরা যে কার্তুজটা ব্যবহার করছো সেটা গরু এবং শূকরের চর্বি দিয়ে বানানো। তখন কি হয়, সেই সেনানিবাসে অনেক হিন্দু সেনা থাকে, অনেক মুসলিম সেনা থাকে, তখন তারা সেই কার্তুজটা ব্যবহারে ডিনাই করে দেয়, বারণ করে দেয় যে না আমরা এই কার্তুজ ব্যবহার করব না। কারণ কার্তুজ এমন একটা জিনিস যেটা তোমার দাঁতে ছিঁড়ে তারপরে তোমাকে রাইফেলের মধ্যে ভরে তারপর জিনিসটা কাজ করে, তাই তো। তো সেই জন্য তারা করতে হিন্দুরা অবশ্যই করে এবং বারণ করে, এবং মুসলিমরাও সেটা বারণ করে দেয় যে আমরা করব না। এটা এখানে ইংরেজদের একটা বড় চতুর একটা প্ল্যান ছিল যে তাদেরকে যদি এইভাবে গুজব রটানো হয় তাহলে সেটা তারা যুদ্ধতে ইউজ করতে পারবে না। এইভাবে গুজব ছড়ানো হয়েছিল এবং এর জন্য হিন্দু এবং মুসলিম দুই ধর্মের মধ্যেই একটা মানে দুই ধর্মের যে সিপাহী তারা ক্ষুব্ধ হয়ে যায় এবং এখান থেকে এই জায়গা থেকেই শুরু হয় সিপাহী বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ। তারপরে আসে 10th মে মাস, মার্চ মাসের ঘটনা, এটা এপ্রিল চলে গেল। এরপরে আসে মে মাস, 10th মে 1857। এখানে মিরাটে বন্দি সিপাহীদের যুক্ত করে বিদ্রোহীরা ব্রিটিশ বিরুদ্ধে অস্ত্র তুলে ধরে। এই মিরাটের সেনা ছাউনিতে সিপাহীদের বন্দি করে রাখা হয় এবং এখান থেকে প্রথম সিপাহীরা ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় এবং সেই রাতে থেকে শুরু হয় ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ 1857 সালে। এরপরে দেখো, তারপরে তারা বিদ্রোহ করতে করতে এসে পৌঁছায় দিল্লির রাজপথে। সেখানে শেষ মুঘল সম্রাট, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, শেষ মুঘল সম্রাট শাহ জাফরকে ভারতের সম্রাট বলে ঘোষণা করা হয় এবং দিল্লি হয়ে ওঠে এই বিদ্রোহের মূল কেন্দ্রবিন্দু। এখান থেকেই মেন বিদ্রোহটা ভারতের সব জায়গায় ছড়িয়ে পড়ে। এটাই দিল্লির এই জায়গাটাই ছিল আমাদের সিপাহী বিদ্রোহের মূল কেন্দ্রবিন্দু। এরপরে 1857 সালে বিদ্রোহে ভারতের নানান জায়গা থেকে প্রচুর বিদ্রোহীরা যোগদান এসে শুরু করেন। তার মধ্যে তোমরা দেখো প্রথমেই হচ্ছে মঙ্গল পাণ্ডে, যার অবদান এই বিদ্রোহে সত্যিই অনস্বীকার্য। তারপরে আসে বাহাদুর শাহ জাফর, তারপরে আসে ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই। তো এই রানী লক্ষ্মীবাই সম্পর্কে বলা যায় যে তিনি এতটাই সাহসী ছিলেন, হ্যাঁ, যে তিনি তার নিজের সন্তানকে, আমাদের এই গল্পটা জানা যায় তার নিজের সন্তানকে পিঠে করে সেই বিদ্রোহে তিনি যোগদান করেন এবং তিনি যুদ্ধ লড়েন এই ইংরেজদের বিরুদ্ধে। এছাড়াও কানপুর থেকে নানা সাহেব, তাতিয়া টোপে, বেগম হজরত মহল, এরা সবাই এই বিদ্রোহে যোগদান করে থাকেন। তারপরে আসে এই বিদ্রোহের পতনের সময়। বিদ্রোহীদের কাছে আধুনিক অস্ত্র এবং সংগঠনের অভাব ছিল, যেটা ইংরেজদের কাছে অনেক পরিমাণে ছিল। তাদের কাছ থেকে, তাদের দেশ থেকে আনা বিভিন্ন আধুনিক অস্ত্র শস্ত্র, তাদের অনেক পাওয়ারফুল জিনিস যেটা ছিল, যেটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর কাছে ছিল না। সেই জন্য ধীরে ধীরে ব্রিটিশরা এই
সিপাহী বিদ্রোহে সিপাহীদের দমন করতে আরম্ভ করে এবং তারা এই বিদ্রোহকে আস্তে আস্তে দমিয়ে দিতে শুরু করে এবং 1857 সালের মধ্যে বিদ্রোহটা প্রায় শেষের দিকে চলে আসে। যদিও এই বিদ্রোহ পুরোপুরিভাবে সফল হওয়া সম্ভব হয়নি, কারণ ব্রিটিশরা এই বিদ্রোহটা পুরোপুরি নিজেদের হাতে নিয়েছিল। তবুও আমাদের এই ব্রিটিশদের বিরুদ্ধে যে বিরুদ্ধে কথা বলার, বিরুদ্ধে হাতিয়ার তোলার যে একটা প্রবণতা তৈরি হয়েছিল, সেটাই আমাদের স্বাধীনতার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রথম স্টেপ নেওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সিপাহীরা যেই সাহসিকতার পরিচয়টা দিয়েছিল এই বিদ্রোহটাকে করে, তার মধ্যে থেকে আমাদের দেশের প্রমুখ ব্যক্তিরা সাহস করেছিল যে তারাও একবার যখন আমরা অ্যাটাক করতে পেরেছি ইংরেজদের বিরুদ্ধে, তাদের সঙ্গে যখন একবার আমরা মাঠে নামতে পেরেছি, তাহলে আমরা কেন পারবো না। এবং সেখান থেকেই শুরু হয় আমাদের প্রথম জাতীয়তা, ভারতীয়দের স্বাধীনতা আন্দোলনের মনোভাব। এবং এই বিদ্রোহের পরবর্তীতেই স্বাধীনতা আন্দোলনের ভিত্তি গড়ে ওঠে। এখানে দেখো, প্রথমে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয় এবং 1857 সালে সিপাহী বিদ্রোহ চলার পরে যখন তারা সিপাহীরা আর এগোতে পারল না, ব্রিটিশরা পুরোপুরিভাবে তাদেরকে শেষ করে দিল এবং আমরা সিপাহী বিদ্রোহে সফল হতে পারলাম না, তখন থেকে এবং তারপর থেকে শুরু হলো প্রায় 10 বছরের পুরোপুরি একটা জার্নি। 1857 থেকে 1947 সালের পুরো একটা লম্বা জার্নি, যেটাই আমরা স্বাধীনতা অর্জনের জন্য করে থাকি। এবং এটা বলা যেতে পারে যে 1857 সালের বিদ্রোহটা শুধুমাত্র সিপাহী বিদ্রোহ ছিল না, এবং এটা একটা শুধুমাত্র বিদ্রোহ ছিল না, এটা ছিল স্বাধীন ভারতের স্বপ্ন দেখাবার একটা হাতিয়ার, একটা স্বপ্ন এবং বড় পদক্ষেপ, তাই তো। এবং শেষমেশ আমরা 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা পাই। তো তোমাদের এই গল্পটা, এই 1857 সালে সিপাহী বিদ্রোহের যে গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। এবং এই সম্পর্কে সিপাহী বিদ্রোহের পর আমাদের যে সভা সমিতি গড়ে উঠেছিল এবং আমাদের যে লেখা জাতীয়তাবাদ, এটা নিয়েও আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো। সেই জন্য তোমরা আমাদের পাশে থেকো। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পাথ একাডেমিকে ফলো করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।